أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আমরা গতদিন আলোচনা করছিলাম হচ্ছে সাক্ষ্য আইনের 134 ধারা পর্যন্ত। তারপরে গতদিন আমরা সাক্ষ্য আইনের উপরে শুধু লাইভ প্রশ্ন করছি। এখন আজকে আমরা আলোচনা করব হচ্ছে সাক্ষ্য আইনের 10ম অধ্যায়, সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত। এটা হচ্ছে সাক্ষ্য আইনের 10ম অধ্যায়, দ্বারা হচ্ছে 135 হইতে 166 দ্বারা পর্যন্ত। সবাই মনোযোগ দিবেন, এটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখানে যদিও বলা আছে এগুলা খুবই সহজভাবে এগুলা উপস্থাপন করা হয়, অতএব আপনি বিষয়টা একবারে সহজভাবে নিবেন, তাহলে আপনার কাছে সহজ হবে। সাক্ষ্য আইনের 135 দ্বারা হচ্ছে সাক্ষীগণকে উপস্থিত করা বা সাক্ষ্য গ্রহণ করিবার পর্যায় বা ক্রম। কোন নিয়ম অনুসারে আপনি সাক্ষী হাজির করবেন বা সাক্ষ্য গ্রহণ করবেন। এখন মূল কথার মধ্যে বলতেছে, দেওয়ানি বা ফৌজদারি কার্যবিধি প্রচলিত আইন ও রীতি অনুসারে পর্যায়ক্রমে সাক্ষী হাজির করা ও জবানবন্দি গ্রহণ শেষে জেরা হবে, তবে কোনো আইনে না থাকলে আদালতের ইচ্ছা অনুসারে হবে। তাহলে 135 দ্বারা কি বলতেছে, যে দেওয়ানি এবং ফৌজদারি কার্যবিধিতে যদি উল্লেখ আছে যে সাক্ষী হাজির করার পরে জবানবন্দি নিবেন, জবানবন্দি শেষে জেরা নিবেন। এখন যদি আইনে এরকম কোনো আইনে উল্লেখ না থাকে, তাহলে সেটা কি হবে, আদালত তার নিজের ইচ্ছা অনুসারে নিবে। কারণ আদালত কি বলবে যে আগে জেরা করেন পরে জবানবন্দি নেন? আদালতও এই কথা বলবে না। তাহলে সাক্ষী গ্রহণের ক্রম কি, পর্যায়টা কি? প্রথমে জবানবন্দি নিবেন, তারপরে জেরা করতে হবে। সাক্ষ্য আইনের 135 ধারা। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 136 ধারা, জজ সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন। তাহলে জজ সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন কোন বিষয় সম্পর্কে যখন কোনো এক পক্ষ কোনো বিষয় সম্পর্কে যখন কোনো এক পক্ষ সাক্ষ্য দিতে চায়, আদালতে সেই বিষয় প্রমাণিত হলে বিচারক সাক্ষীকে তা কিভাবে প্রাসঙ্গিক হবে জিজ্ঞাসা করবেন। এখন যখন আদালতে কোনো বিষয় প্রমাণের জন্য আদালত কি করে, সাক্ষীকে জিজ্ঞাসা করবে যে আপনি যে কথাটা বলছেন এটা কিভাবে প্রাসঙ্গিক হবে। বিচারক বিষয়টা যদি প্রমাণিত বা প্রাসঙ্গিক হলে গ্রহণ করবেন, অন্যথায় গ্রহণ করবেন না। তাহলে এটা যে আদালত গ্রহণ করবে, কত ধারা অনুসারে গ্রহণ করবেন? বিচারক সাক্ষ্যটা যে আদালতে গ্রহণযোগ্য হবে, এটা কত ধারায় গ্রহণযোগ্য হবে? 134 স্যার। 134 তো হচ্ছে সাক্ষীর সংখ্যা। সাক্ষ্য আইনের 118 স্যার, 118। 104 ধারা সাক্ষ্য আইনের। সাক্ষ্য আইনের 104 ধারা এটা আদালতে গ্রহণযোগ্য করে তুলতে হবে। আদালত যদি গ্রহণযোগ্য করে তুলে, তাহলে মনে করেন যে সেইটা সম্পর্কে আপনি কি করতে পারবেন, আদালতে প্রমাণ করতে পারবেন। 104 ধারা অনুসারে আদালত গ্রহণযোগ্য করে তুলতে হবে। এখন আপনি যে আদালতে গ্রহণযোগ্য করলে পরে তখন কি হবে, এটা 136 ধারা অনুসারে এটা আপনার প্রাসঙ্গিক হবে, আর না হলে প্রাসঙ্গিক হবে না। ঠিক আছে? বুঝা গেছে নুরুল ভাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। উদাহরণ দেওয়া লাগবে? না স্যার, লাগবে না স্যার। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 137 ধারা, জবানবন্দি, জেরা ও পুনঃ জবানবন্দির সংজ্ঞা। মনে রাখবেন, জবানবন্দি, জেরা ও পুনঃ জবানবন্দির সংজ্ঞা হচ্ছে সাক্ষ্য আইনের 137 ধারা। যে পক্ষ সাক্ষীকে হাজির করছেন, সেই পক্ষ যখন সাক্ষীকে প্রশ্ন করেন, তাহলে সেটা কি হবে, জবানবন্দি। অর্থাৎ যখন আমি আমার সাক্ষী হাজির করছি, আমি আমার সাক্ষীকে যখন প্রশ্ন করব, তখন সেটা হবে কি, জবানবন্দি। আর যখন আমার সাক্ষীকে বিরোধী পক্ষ অর্থাৎ বিবাদী পক্ষ যখন প্রশ্ন করবে, তখন সেটা হইলো কি, জেরা। এখন বিরোধী পক্ষর জেরার পরে আবার যখন আমি হাজিরকারী পক্ষ যখন আবার আমার সাক্ষীরে প্রশ্ন করব, তখন সেটা হবে কি, পুনঃ জবানবন্দি। তাহলে সাক্ষ্য আইনে 137 দ্বারা হচ্ছে জবানবন্দি, জেরা এবং পুনঃ জবানবন্দির সংজ্ঞা। তাহলে জবানবন্দির সংজ্ঞা কি?
যে পক্ষ যে পক্ষ আদালতে সাক্ষীকে হাজির করছে সে পক্ষ জিজ্ঞাসা করলে তাকে জবানবন্দি বলে। আর জেরা? যে পক্ষ সাক্ষীকে আদালতে হাজির করছে তার বিরোধী পক্ষ সাক্ষীকে জিজ্ঞাসা করলে তাকে জেরা বলে। পুনঃ জবানবন্দি? জেরা করার পর জেরা করার পরে সাক্ষী হাজিরকারী পক্ষ আবার জিজ্ঞাসাবাদ করলে তাকে পূর্ণ জবানবন্দি বলে। হ্যাঁ, তাহলে এটার দ্বারা কত? সঠিক 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 137 স্যার। 137। এটা কি সংজ্ঞা নাকি ব্যাখ্যা, কোনটা? এটা সংজ্ঞা স্যার। সংজ্ঞা। তাহলে সংজ্ঞা। এখন সাক্ষ্য আইনের 138 ধারা, সাক্ষ্য গ্রহণের ক্রম বা পর্যায় ও পুনঃ জবানবন্দি গ্রহণের নির্দেশ। সাক্ষ্য গ্রহণের ক্রম ও পুনঃ জবানবন্দি গ্রহণের নির্দেশ হচ্ছে সাক্ষ্য আইনের 138 ধারা। এবং পুনঃজেরা, পুনঃজেরা গ্রহণের নির্দেশ, সাক্ষ্য গ্রহণের ক্রম। তাহলে আমরা সাক্ষ্য গ্রহণের ক্রম পাইলাম কি? 138 দ্বারা স্যার। না না, সাক্ষ্য গ্রহণের ক্রমটা কি? সাক্ষ্য গ্রহণের ক্রম ক্রম হচ্ছে আগে জবানবন্দি পরে জেরা পরে পূর্ণ জবানবন্দি বা পূর্ণ জেরা। না না, আমি আপনার প্রশ্ন করছি সাক্ষ্য গ্রহণের ক্রমটা কি, এটার উত্তর দেন। আমি তো আপনার 138 দ্বারা প্রশ্ন করি নাই। সাক্ষ্য গ্রহণের ক্রমটা কি? এটা কি 135? 135। প্রশ্ন এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবো? সাক্ষ্য গ্রহণের ক্রম হচ্ছে যে ফৌজদারি এবং দেওয়ানি আইনে যদি উল্লেখ আছে জবানবন্দির পরে জেরা হবে, যদি না থাকে তাহলে সেটা আদালত নির্ধারণ করবে, এটা হচ্ছে সাক্ষ্য গ্রহণের ক্রম। এখন আপনাকে 138-এ কি বলতেছে? সাক্ষ্য গ্রহণের ক্রম এবং পুনঃজেরা গ্রহণের নির্দেশ। এখন প্রথমে কি করছেন? সাক্ষীর জবানবন্দি গ্রহণ করতে হবে, তারপর বিরুদ্ধ পক্ষ জেরা করবে, তারপরে হাজিরকারী পক্ষ আবার পুনঃ জবানবন্দি গ্রহণ করবে। এখন সাক্ষী পুনঃ জবানবন্দি গ্রহণ ও জেরা অবশ্যই প্রাসঙ্গিক বিষয় হইতে হবে। কি হইতে হবে? প্রাসঙ্গিক বিষয় হইতে হবে। জবানবন্দির প্রশ্নের বাহিরে জেরা করা যাবে না। এখন আমি জবানবন্দি দিছি যেটা, এর বাইরে আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, তাহলে সেটা কি হবে না? জেরাতে আপনি এটা করতে পারবেন না। এখন জেরা শেষে হাজিরকারী পক্ষ যখন আবার কি করছে, আবার পুনঃ জবানবন্দি গ্রহণ করছে, আবার পুনঃ জবানবন্দি গ্রহণ করছে। এখন তাহলে আপনি কি করতে পারবেন? যখন পুনঃ জবানবন্দি দেওয়ার পরে আপনি পুনঃ জেরা আবার করতে পারবেন। ঠিক আছে? তাহলে এখন যদি না আপনাকে প্রশ্ন দেয় যে পুনঃ জেরা ধারা কত, পুনঃ জেরার ধারা কত, তখন আপনি কোনটা ব্যবহার করবেন? 138 স্যার। হ্যাঁ, 138। হ্যাঁ, পুনঃজেরার ক্ষেত্রে অবশ্যই 138 ব্যবহার করবেন, কারণ আপনি 137-এ পুনঃজেরা দেওয়ার কোনো সুযোগ নাই। বুঝা গেছে? আপনি পুনঃজেরাতে পুনঃজেরা 137-এ দেওয়ার সুযোগ নাই, কারণ পুনঃজেরা বলা 137-এ বলা আছে জবানবন্দি নিবে, তারপরে জেরা করবে, তারপরে পুনঃ জবানবন্দি, এই শেষ হয়েছে 137। কিন্তু 38-এ বলছে জবানবন্দি জেরা পুনঃ জবানবন্দির পরে আপনি কি করতে পারবেন? পুনঃজেরা করতে পারবেন। এখন যদি সে পুনঃ জবানবন্দি না নেয় তাহলে কি আপনি পুনঃজেরা করতে পারবেন? পারবো না স্যার। হ্যাঁ, পারবেন না। এটা কিন্তু প্রশ্ন, মাথায় রাখবেন যে পুনঃজেরা কখন করা যাবে না। পুনঃ জবানবন্দি গ্রহণ না হলে পুনঃজেরা করা যাবে না। ঠিক আছে? তাহলে জবানবন্দি এবং জেরা কি অপ্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কি জেরা করা যাবে? করা যাবে না স্যার। হ্যাঁ, আমি যা জবানবন্দি দিছি জবানবন্দির বাহিরে কি জেরা করা যাবে? যাবে না স্যার। যাবে না। এখন তাহলে জেরার উদ্দেশ্যটা কি? জেরার উদ্দেশ্য কি? জেরার উদ্দেশ্য সাক্ষীকে গ্রহণযোগ্য করে তোলা। না, জেরার উদ্দেশ্য হচ্ছে সত্য উদ্ঘাটন করা এবং সাক্ষীকে বিভ্রান্ত করা। জেরার উদ্দেশ্য কি?
সত্য উদ্ঘাটন করা এবং সাক্ষীকে বিভ্রান্ত করা, যে তুমি যে কথা বলছো এই কথার মধ্যে তুমি ভুল বলছো। এখন সে যদি এই ভুলের খপ্পরে পড়িয়া যদি সত্য কথাটা বলে দেয়, এই জন্য জেরার উদ্দেশ্য হচ্ছে সত্য উদ্ঘাটন করা এবং সাক্ষীকে বিভ্রান্ত করা। ওই যে বিরুদ্ধ পক্ষ যেহেতু যারা ইয়ারটা নেয়, এটাই তো এক কথায় বিরুদ্ধ পক্ষ তো চাইবে সবসময় সাক্ষীকে দুর্বল সঠিকটা করার জন্য, যাতে না বলে। সাক্ষীকে দুর্বল হুম, করার জন্য। এটাই। এখন জেরার কৌশল কয়টা? জেরার কৌশল হচ্ছে তিনটা। জেরার কৌশল কয়টা? তিনটা। সাথে সাথে বলেন তিনটা তাইলে। স্যার। হ্যাঁ, সাথে সাথে বলেন তাইলে দ্রুত এটা মুখস্থ হয়ে যাব। জেরার কৌশল হয়েছে তিনটা: জবানবন্দির সাক্ষ্য বিনষ্ট করা, তাহলে সাক্ষী যে জবানবন্দি দিছে তার সাক্ষ্য বিনষ্ট করা। 2 নম্বর, জেরাকারীর পক্ষে সাক্ষ্য সংগ্রহ করা। জেরাকারী পক্ষে সংগ্রহ করা। 3 নম্বর, সাক্ষীকে বিশ্বাসের অযোগ্য করে তোলা। সাক্ষীকে বিশ্বাসের যোগ্য করে তোলা। হ্যাঁ, তাহলে জেরার কৌশল কয়টা? তিনটা। তিনটা। কি কি? সাক্ষ্য বিনষ্ট করা, হ্যাঁ, আসামি পক্ষে সাক্ষ্য সংগ্রহ করা, আসামি পক্ষের সাক্ষ্য সংগ্রহ করা, সাক্ষীকে বিশ্বাসের অযোগ্য করে তোলা। সাক্ষীকে বিশ্বাসের অযোগ্য করে তোলা। ঠিক আছে, তাহলে জেরার উদ্দেশ্য কয়টা? জেরার উদ্দেশ্য কয়টা? জেরার উদ্দেশ্য তিনটা স্যার। 2টা। ও সত্য দুইটা। উদ্ঘাটন করা, সাক্ষীকে বিভ্রান্ত করা। বিভ্রান্ত করা। সত্য উদ্ঘাটন করা, সাক্ষীকে বিভ্রান্ত করা। জেরার উদ্দেশ্য বিভ্রান্ত করা। 2টা, আর জেরার কৌশল 3টা। তিনটা। জেরার উদ্দেশ্য 2টা, জেরার কৌশল 3টা। উদ্দেশ্য হচ্ছে তিনটা। সত্য উদ্ঘাটন করা, সাক্ষীকে বিভ্রান্ত করা। কৌশল হচ্ছে 3টা: সাক্ষ্য বিনষ্ট করা, আসামি পক্ষে সাক্ষ্য সংগ্রহ করা, সাক্ষীকে বিশ্বাসের অযোগ্য করে তোলা। সাক্ষ্য আইনের 138 ধারা। তাহলে সাক্ষ্য গ্রহণের ক্রম এবং পুনঃজেরা কত ধারার আলোচনা? 138 স্যার। হ্যাঁ, সাক্ষ্যের ক্রম। সাক্ষীর ক্রম হচ্ছে 135 স্যার। হ্যাঁ, 35। তারপরে হচ্ছে সাক্ষ্য গ্রহণযোগ্যতা করা। 135। 107। 107 স্যার, 107। হুম। আর জজ সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন কিভাবে? 10 সাক্ষী গ্রহণ করবে 136 স্যার। 136। 136 সঠিক। ভাষাটা কি হবে? ভাষাটা বলেন। বিচারক যখন সাক্ষীকে জিজ্ঞাসা করবেন এটা প্রাসঙ্গিক হবে কিভাবে? যখন আপনি কি করলেন, এখন উদাহরণ দেই। আপনি একটা ঘটনা মনে করেন যে আদালতে উপস্থাপন করছেন, এখন আদালত আপনাকে বললো যে এটা প্রাসঙ্গিক হবে কিভাবে। তখন আপনি বললেন যে মহামান্য আদালত, এই যে দেখেন আমার এই ঘটনার এগেনিস্টে এই হয়েছে কি প্রমাণটা কি, যেমন মৃত্যুকালীন জবানবন্দি। এই যে দেখেন আমার কাছে মৃত্যুকালীন জবানবন্দি আছে। এখন যদি মৃত্যুকালীন জবানবন্দিটা কি, এটা কি আদালতে এটা কি অস্তিত্ব আছে না নাকি অস্তিত্ব নাই? আছে স্যার। মৃত্যুকালীন জবানবন্দি কি প্রমাণিত নাকি অপ্রমাণিত? প্রমাণিত স্যার। প্রমাণিত। তাহলে প্রাসঙ্গিক। হ্যাঁ, প্রাসঙ্গিক। যখন এটা প্রাসঙ্গিক হবে তখন এটা কি হবে? আদালত গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন যে হ্যাঁ এটা সঠিক, বিষয়টা সঠিক। এরপরে মনে করেন যে দেখা গেছে যে একটা চুরাই মালের জন্য আপনি অপরাধী হয়েছেন। তখন আপনি আদালতে দেখাইলেন যে মহামান্য আদালত এই যে দেখেন আমি জানি না এটা চুরাই মাল বলিয়া। যখন আপনি আদালতে এটা উপস্থাপন করতে পারবেন যে আপনি জানেন না সেটা চুরাই মাল, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এটা আদালতে গ্রহণযোগ্য হবে। গ্রহণযোগ্য হবে কত দ্বারায়? 104 দ্বারাই স্যার। 136। 104 দ্বারায় 136। গ্রহণযোগ্য হবে। হ্যাঁ। 107 দ্বারা গ্রহণযোগ্য। হ্যাঁ,
প্রশ্ন বুঝতে হবে। আমি কিন্তু মনে হয় যে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফ দিয়ে চলে যাচ্ছি, আপনার প্রশ্নটা ধরতে হবে। তাহলে 138 শেষ করলাম। এখন বলা হচ্ছে সাক্ষ্য আইনে 139 ধারা, দলিল উপস্থাপনের জন্য আহত ব্যক্তিকে জেরা। দলিল উপস্থাপনের জন্য আহত ব্যক্তিকে জেরা। যখন কোনো ব্যক্তিকে দলিল উপস্থাপন করার জন্য সমন দেওয়া হয়েছে, সেই ব্যক্তি দলিল নিয়ে আদালতে হাজির হয়েছে, তখন কি সেই ব্যক্তি যে ব্যক্তি দলিল নিয়ে আদালতে হাজির হয়েছে তাকে কি জেরা করা যাবে? যাবে না। কেন যাবে না? তলব না করা পর্যন্ত। একটু আপনার নিজের ভাষায় বলেন, তলবটা তো আমি বুঝছি না। স্যার তাকে নোটিশ না দেওয়া পর্যন্ত। তাহলে তো নোটিশ দিছি, তো সমন দিছি না? তাকে তো ওই যে দলিল হাজির করার জন্য নোটিশ না দেওয়া পর্যন্ত। মানে দলিল তো হাজির করার জন্যই তো তারা নোটিশ দিছি। যদি না সে সাক্ষী হিসেবে হাজির না হয়, অর্থাৎ যদি সে সাক্ষী হিসেবে হাজির হয়, সেই ক্ষেত্রে জেরা করা যাবে। আর যদি সে সাক্ষী হিসেবে হাজির না হয় তাহলে তাকে জেরা করা যাবে না। তাহলে বিষয়টা হইলো কি, যে দলিল নিয়ে যেই ব্যক্তি আদালতে হাজির হয়েছে তাকে জেরা করা যাবে না। তবে জেরা করা যাবে কখন? যদি সে সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত হয়, তাহলে সেই ক্ষেত্রে তাকে জেরা করা যাবে। কত দ্বারা দিবেন? 39 স্যার। রেজাউল একটু মিউট হও ভাই। প্রশ্ন শুনেন, প্রশ্ন শুনেন। প্রশ্ন শুনেন। মনোযোগ আছে সবার? বলেন। হ্যাঁ, বললেন। তাহলে মনে করেন যে মনোযোগ সবার থাকলে পরে তখন প্রশ্ন করলে এটার উত্তরটা শুনতে ভালো লাগবে। কোন ব্যক্তিকে কোন ব্যক্তিকে জেরা করা যাবে না? কোন ব্যক্তিকে জেরা করা যাবে না? স্যার জবানবন্দি না দিলে তাকে জেরা করা যাবে না। হয়েছে না? পরে রেদওয়ান? পূর্ণ জবানবন্দি। হয়েছে না? এস এম আহমেদ? ভিভো 20 গেছে গা। দলিল নিয়ে হাজির ব্যক্তিকে জেরা করা যাবে না। কি নিয়ে ব্যক্তিকে জেরা করা যাবে না? দলিল নিয়ে হাজির ব্যক্তিকে জেরা করা যাবে না। কত দ্বারা? 139 স্যার। হ্যাঁ, দলিল নিয়ে হাজির ব্যক্তিকে জেরা করা যাবে না। দলিল নিয়ে হাজির ব্যক্তিকে জেরা করা যাবে কখন? সাক্ষী হইলে স্যার। দলিল নিয়ে হাজির ব্যক্তি যদি সাক্ষী হয় সেই ক্ষেত্রে তাকে জেরা করা যাবে। বুঝা গেছে? জি তারপর স্যার। হ্যাঁ, তারপরে হচ্ছে সাক্ষ্য আইনে 140 ধারা, চরিত্র সম্পর্কে সাক্ষ্য। চরিত্র সম্পর্কে সাক্ষ্য। চরিত্র সম্পর্কে সাক্ষ্য, আসামির চরিত্র সম্পর্কে সাক্ষীকে জেরা করা এবং তাহার পুনঃ জবানবন্দি জেরা করা যাবে। তাহলে চরিত্র সম্পর্কে সাক্ষ্য, চরিত্র সম্পর্কে সাক্ষ্য দিতে কে আসছে? সাক্ষী স্যার। সাক্ষী। কার চরিত্র সম্পর্কে সাক্ষী দিতে আসছে? আসামির স্যার। আসামির চরিত্র সম্পর্কে সাক্ষী দিতে আসছে। এখন আসামির চরিত্র যে ভালো না খারাপ, ঠিক আছে, এটা সাক্ষী দিবে কে? সাক্ষী দিবে স্যার বাদী পক্ষ। আহ
আসামির চরিত্র ভালো না খারাপ এটা তো দিবে সাক্ষীর পক্ষে, বিবাদীর পক্ষের সাক্ষী। কারণ আসামি তো সে আসামি, তারা তো অপরাধী করছে বিধায় তো বাদিয়ে তাকে আসামি হইছে নাকি? বাদী এখন পক্ষে সাক্ষী দিবে। হ্যাঁ, না না, এটা বিবাদীর পক্ষেই সাক্ষী দিবে। বিবাদীর পক্ষের লোক সাক্ষী দিবে আসামির চরিত্র ভালো। ঠিক আছে, এখন আসামির চরিত্র যে খারাপ এটা প্রমাণ করবে কে? বাদী আসামির, পক্ষের সাক্ষী। হ্যাঁ, বাদী পক্ষ প্রমাণ করবে আসামির চরিত্র খারাপ। বাদী পক্ষ প্রমাণ করবে আসামির চরিত্র খারাপ। ঠিক আছে, তাহলে সা- সাক্ষ্য আইনের 140 দ্বারা বলতেছে চরিত্র সম্পর্কে সাক্ষ্য। এখন যদি না আপনাকে প্রশ্ন করে আসামির চরিত্র সম্পর্কে সাক্ষী দেওয়ার পরে এই সাক্ষীকে জেরা করার বিধান কি? আসামির চরিত্র সম্পর্কে সাক্ষ্য দেওয়ার পর উক্ত সাক্ষীকে জেরা করার বিধান কি? জেরা করার বিধান হচ্ছে আসামির পক্ষ সাক্ষী যদি চরিত্র ভালো বলে সাক্ষী দেয়, তাহলে বাদী পক্ষ তাকে কি জিজ্ঞাসা হবে? করতে পারবে, পুনর্জন্ম দিতে পারবে। কত দ্বারা? 140 দ্বারা। 140 দ্বারা যখন আসামির চরিত্র সম্পর্কে ভালো কেউ সাক্ষ্য দিবে তখন সেই আসামির পক্ষের সাক্ষীকে বাদী পক্ষ জেরা করতে পারবে। এই জেরার পরে আবার আসামি পক্ষ কি করতে পারবে? তাকে পুনঃজবানবন্দি নিতে পারবে। ঠিক আছে, জি স্যার। 140। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 141 দ্বারা ইঙ্গিতবাহী প্রশ্ন। এটা কি সংজ্ঞা নাকি ব্যাখ্যা? সংজ্ঞা। সংজ্ঞা। সংজ্ঞা স্যার। 141 দ্বারা হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্নের সংজ্ঞা। প্রশ্নকারী প্রশ্নের মধ্যে যে উত্তর লুকায়িত থাকে তাকে কি বলে? ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। প্রশ্নকারীর প্রশ্নের মধ্যে যে উত্তর লুকায়িত থাকে তাকে কি বলে? ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। বুঝা গেছে? জি স্যার। ঠিক। হ্যাঁ। সাক্ষ্য আইনে 142 দ্বারা ইঙ্গিতবাহী প্রশ্ন যখন করা যাবে না। কি? ইঙ্গিতবাহী প্রশ্ন যখন করা যাবে না। কখন করা যাবে না? জবানবন্দি পূর্ণ জবানবন্দি বিবরণের সময়। বিরুদ্ধ পক্ষ যদি আপত্তি করে, কে করে? বিরোধী পক্ষ যদি আপত্তি করে তাহলে বিরোধী পক্ষ। ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। তবে জবানবন্দি এবং পুনঃ জবানবন্দির সময় ইঙ্গিতবাহী প্রশ্ন কি করা যাবে? যাবে না। যাবে না। জবানবন্দি এবং পুনঃ জবানবন্দির ক্ষেত্রেও কি হবে? ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। তারপর ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে কখন? যখন স্যার, ঘটনাটি বিরোধী পক্ষ অবিসংবাদিত আপত্তি বা করবে স্যার। উদ্দেশ্যমূলক হয়। যদি ভূমিকামূলক হয়, ভূমিকামূলক হয়, অবিসংবাদিত হয় বা পূর্বেই প্রমাণিত, এইরকম যদি আদালত মনে করেন তাহলে সেই ক্ষেত্রে কি করা যাবে? ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। এটা 42-এর মধ্যেই বলা আছে। 42-এ বলা আছে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। তবে করতে পারবেন কখন? যদি ভূমিকামূলক হয়, অবিসংবাদিত হয় বা পূর্বেই প্রমাণিত, তাহলে সেই ক্ষেত্রে আদালত যদি মনে করে তাহলে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে সাক্ষ্য আইনে 142 দ্বারা। ওই তো, তারপরে মানে জেরা করার সময় যাবে আর অধিকতর জেরা করার সময় যাবে, এটা আর কি। তারপর সাক্ষ্য আইনে স্যার, 143 দ্বারা স্যার বিরোধী পক্ষ যদি আপত্তি করেন, এটা একটা উদাহরণ দেন তো কেমন হতে পারে? না, বিপক্ষ আপত্তি না করলে কি জেরা করা যায়? হ্যাঁ, বিরুদ্ধ পক্ষ যদি আপত্তি না, আপনি মনে হন যে আপনি কি করছেন, ইঙ্গিতবাহী প্রশ্ন করে দিয়েছেন। ঠিক আছে, ইঙ্গিতবাহী প্রশ্ন আপনি করে দিয়েছেন। এখন যদি বিরুদ্ধ পক্ষ উকিল বলে যে না আপনি এই ধরনের প্রশ্ন করতে পারবেন না, তখন আপনি এটা বন্ধ, শেষ।
আর না হলে আপনি করতে পারবেন, আপনি করে দেবেন, কিন্তু যখনই আদালতের অনুমতি নিয়ে করা যায়? আদালতের অনুমতির দরকার নাই তো, আপনিই আপনার মতো করে করবেন ইঙ্গিতবাহী প্রশ্ন, ঠিক আছে। কিন্তু যদি বিরুদ্ধ পক্ষ কি করে আপনাকে আটকাই দেয়, তখন আপনি আর ইঙ্গিতবাহী প্রশ্ন করবেন না। যেমন একটা উদাহরণ কি, জি স্যার, বুঝতে পারছি যেমন স্যার। একটা খুনের আসামি, হ্যাঁ, এখন আসামির উকিল বলল যে আপনি তো মনে করি ঘটনার দিন এখানে ছিলেন না, বললো, ঠিক আছে। তখন আপনি উত্তর কি বললেন, যে হ্যাঁ আমি ছিলাম না। উত্তর কি বললেন, হ্যাঁ। এখন যদি বিরুদ্ধ পক্ষ বলে যে আপনি এই জন্য প্রশ্ন করতে পারবেন না, কারণ আদালতে আপনি হা না ছাড়া কিন্তু কোনো উত্তর দেওয়ার সুযোগ নাই, ঠিক আছে। আদালতে আপনি হা না ব্যতীত কোনো উত্তর দেওয়ার সুযোগ নাই। তখন আপনাকে আপনার পক্ষের আসামির পক্ষের উকিল বলল যে আপনি তো ঘটনার দিন এখানে ছিলেন না, তখন দিন বিরুদ্ধ পক্ষ বলে যে না আপনি এই জন্য প্রশ্ন করতে পারবেন না, আপনি ওনারা পুরাপুরি প্রশ্ন করেন যে উনি ঘটনার দিন কই ছিল, ঠিক আছে। ভাই তারপর হচ্ছে সাক্ষ্য আইনে 143 ধারা, ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে? কেন ভাই চাটা খাওয়ানো হ্যাঁ, যাবে? ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে, খাওয়া কিন্তু ঠিক আছে। জেরার সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। তারপরে হচ্ছে সাক্ষ্য আইনে 144 ধারা, লিপিবদ্ধ বিষয় সম্পর্কে সাক্ষ্য। লিপিবদ্ধ বিষয় সম্পর্কে সাক্ষ্য, সাক্ষীর সাক্ষ্য গ্রহণকালে যখন কোনো চুক্তি মঞ্জুরি বা অন্য কোনো বিষয় জিজ্ঞাসা করা হয়, তা দলিলে লিপিবদ্ধ নাই। কি করা হয়েছে? দলিলে লিপিবদ্ধ নাই এমন কোন চুক্তি মঞ্জুরি সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, যদি সাক্ষী বলেন যে তাহা দলিলে লিপিবদ্ধ আছে, তখন সাক্ষীকে উক্ত দলিল বা তার মাধ্যমে সাক্ষ্য না দেওয়া পর্যন্ত বিরুদ্ধ পক্ষ কি করতে পারবে? আদালতে গ্রহণ করবে না। বুঝা গেছে নি? বুঝা যায় নাই? যেমন আপনি একটা চুক্তি বা একটা দলিল সম্পর্কে আদালতে সাক্ষী দিতে গেছেন, ঠিক আছে। আপনি জানেন যে এটা একটা লিপিবদ্ধ কিন্তু দলিল, এখন আদালতে বলছে যে এটা তো মনে হয় লিপিবদ্ধ কোনো দলিল নাই, আপনি বলছেন যে না এটা লিপিবদ্ধ কিন্তু দলিল আছে, তখন আপনি এই দলিলটা আদালতে হাজির করবেন, ঠিক আছে। অথবা মাধ্যমিক সাক্ষ্য দিয়া এটা কি করবেন, সেটা সম্পর্কে আপনি আদালতে সাক্ষ্য দিতে পারবেন, বা আদালতে সেটা কি হবে, গ্রহণযোগ্য হবে। তবে যদি আপনি মাধ্যমিক সাক্ষ্যের যোগ্য না কয়দিন হন থাকবে এরকম? বা দলিল আদালতে হাজির না করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, এই বিষয়ে মৌখিক সাক্ষ্য দিতে পারবেন না। বুঝা গেছে? তারপর হচ্ছে সাক্ষ্য আইনে জি স্যার। 145 দ্বারা পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে যারা, এটা আমরা সবসময় পড়ি আইছি, কত ধারার মধ্যে পাই? পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে যারা, সাক্ষীর পূর্বে দেওয়া লিখিত বিবৃতি তারা না দেখাইও কি করা যায়, জেরা করা যাবে। আর এই জেরাটা কি জন্য ব্যবহার হয়? সাক্ষীর পূর্বের দেওয়া সাক্ষ্যের বৈপরীত্য প্রমাণ করার জন্য এটা ব্যবহার করা যাবে, এবং কি হবে, প্রাসঙ্গিক হবে। 145 দ্বারা পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে যারা, শহীদের ধরে যায়, শহীদের ধরে যায়। সাক্ষীর পূর্বের দেওয়া লিখিত বিবৃতি সম্পর্কে তাকে না দেখে জেরা করা যাবে, ঠিক আছে। আবার তার যে পূর্বের যে বিবৃতি এটার বৈপরীত্য প্রমাণ করার জন্য কি করা যাবে, ব্যবহার করা যাবে, এবং সেটা প্রাসঙ্গিক হবে। সাক্ষ্য আইনের 145 দ্বারা। বাহ, বুঝা গেছে? জি স্যার, বোঝা গেছে স্যার। হ্যাঁ। তারপর হচ্ছে সাক্ষ্য আইনে 146 দ্বারা জেরায় আইনসঙ্গত প্রশ্ন। জেরায় আইনসঙ্গত প্রশ্ন, সাক্ষীকে জেরায় যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, অর্থাৎ জেরায় তো আগে তো আপনি যা প্রশ্ন করছেন করছেন, এখন তাছাড়াও কি করা যাবে, আরো কিছু প্রশ্ন করা যাবে। সেগুলা কি? সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা করা। মনে রাখবেন 43-এ তো জেরায় যা করছেন করছেন, এখন আরো আপনি কি করবেন, আরো প্রশ্ন যেগুলা করতে পারবেন সেগুলা কি? সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা 2,
সাক্ষীর পরিচয় ও মর্যাদা জানা। 3, সাক্ষীর চরিত্রের প্রতি আঘাত আনিয়া তার বিশ্বাসযোগ্যতার উপর অনিশ্চয়তা সৃষ্টি করা। ঠিক আছে, সাক্ষীর চরিত্রের উপর আঘাত করিয়া তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অনিশ্চয়তা সৃষ্টি করা যায়। এখন যদি প্রশ্নের উত্তরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরাধের সাথে জড়িত বা দণ্ড লাভেরও সম্ভাবনা থাকে, এখন দেখা গেল যে সে যদি এই প্রশ্নের উত্তর দেয় তাহলে সে কি করবে, একটা অপরাধের সাথে জড়িত হয়ে যাব অথবা সে একটা দণ্ডে দণ্ডিত হয়ে যাব, তারপরেও কি করা যাবে, তাকে জেরায় এই প্রশ্ন করা যাবে। তবে করা যাবে না কোনগুলা, ধর্ষণের কোনো ভিকটিমকে তার পূর্ব চরিত্র খারাপ সেই সম্পর্কে প্রশ্ন করা যাবে না। ঠিক আছে, ধর্ষণের মামলার ভিকটিম তার পূর্ব চরিত্র খারাপ সেই সম্পর্কে প্রশ্ন করা যাবে না। তবে ওই সময় করা যাবে যদি ন্যায় বিচারের স্বার্থে হয়, তাহলে আদালতের অনুমতি নিয়েও প্রশ্ন করা যাবে। এখন যদি আপনাকে প্রশ্ন দেয় যে ধর্ষণের মামলার আসামির পূর্ববর্তী চরিত্র খারাপ, সেই বিষয়ে জেরায় কি প্রশ্ন করা যাবে? না, করা যাবে না। হ্যাঁ, যাবে না। কেন যাবে করা না? যাবে না, তবে আদালতের অনুমতি নিয়ে করা যাবে। যেমন যাবে না তেমন যাবে, কি বলছে, যেমন যাবে না তেমন যাবে, যেখানেই যাবে না সেখানেই যাবে। যাবে কখন, যদি দেখা যায় যে এটা ন্যায় বিচারের জন্য তার এই প্রশ্ন না তুললে পরে এটা মামলার রায় দেওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আদালতের অনুমতি নিয়েও সেটা কি করা অবস্থা যাবে। যাচ্ছ? ঠিক আছে, তাহলে যারা আইনসঙ্গত প্রশ্ন কয়টি ক্ষেত্রে করা যায়? 3টি। কি কি? সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা করার জন্য, পরিচয় মর্যাদা জানার জন্য, সত্যতা পরীক্ষা, চরিত্র মর্যাদা, আর হচ্ছে যে বিশ্বাসযোগ্যতা। বিশ্বাসযোগ্যতার জন্য প্রশ্ন করা যাবে। তারপরে পুরো কি কয়, আসামির চরিত্র যে খারাপ সেই সম্পর্কে প্রশ্ন করা যাবে না, কিন্তু ন্যায় বিচারের স্বার্থে আদালতের অনুমতি নিয়েও সেটা কি করা যাবে, চরিত্র খারাপ সম্পর্কেও প্রশ্ন করা যাবে। যাবে। সাক্ষ্য আইনের কত দ্বারা? 46, 100। হ্যাঁ, 100টা বললেন, খালি পরীক্ষার হলে গিয়ে 46 লেভেল তার সার ছিল। সামনে কি আর যাবো, সময় আছে 3 মিনিট। 144 আর 45টা একটু বলেন। ঠিক আছে, 144টা বলি। 144টা হচ্ছে লিপিবদ্ধ বিষয় সম্পর্কে সাক্ষ্য। যেমন আপনার কাছে একটা দলিল আছে, ঠিক আছে, সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করাকালে একটা চুক্তি মঞ্জুরি বা কোনো বিষয় জিজ্ঞাসা করা হয়, যেটা কি কোনো দলিলে লেখা নাই। এখন মনে হয় যে অ্যাডভোকেট আপনাদের জিগাইলো যে আপনি তো জানেন কিনা এটা, যে নুরুল ইসলামে একটা চুক্তি করছে, এই চুক্তিতে যে রেদওয়ানুল কারিমরে 5 লক্ষ টাকা দিবে এটা সম্পর্কে কি আপনি জানেন? আপনারা প্রশ্ন করলো। এখন সে বলল যে আমি তো জানি যে এটা দলিলে লেখা আছে। সাক্ষী কি বলল, আমি জানি যে এটা দলিলে যে রেদওয়ানুল কারিমকে 5 লক্ষ টাকা দিবে এটা দলিলে লেখা আছে। এখন যদি আপনাকে আদালত বলে যে আপনি তাহলে দলিলটা পাইলেন কই, এটা হলো দলিল আছে, দাঁড়ান আমি আপনার দলিলটা দেখাইতেছি। এখন সে দলিল আদালতে দেখাইলো, তাহলে কি হইলো, দলিলের বিষয়বস্তু সম্পর্কে সে সাক্ষ্য দিল। এখন সে দলিলটা গিয়ে দেখলো যে দলিলটা হারাই গেছে, ঠিক আছে, বা বিরুদ্ধ পক্ষ কি করছে, সেটা লুকায় রেখে দিছে। তাহলে লুকাই দিলে এখন আপনি যে দলিলটা দেখছেন এটা সম্পর্কে আপনাকে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার জন্য যোগ্য হইতে হবে। তাহলে কত দ্বারা যোগ্য হবেন? সাক্ষ্য আইনের 65 ধারা অনুসারে আপনাকে মাধ্যমিক সাক্ষ্য দানের জন্য যোগ্য হইতে হবে। তখন আপনি কি করবেন, মাধ্যমিক সাক্ষ্য আপনি আদালতে উপস্থাপন করবেন। যদি আপনি আদালতে দলিল বা মাধ্যমিক সাক্ষ্য উপস্থাপন করেন
তাহলে সেই বিষয়ে আপনার এটা গ্রহণযোগ্য, আর না হইলে আপনার এটা গ্রহণযোগ্য হবে না। এটাই হইলো সাক্ষ্য আইনের 144 ধারা। আর সাক্ষ্য আইনের 145 ধারা হচ্ছে পূর্ববর্তী লিখিত বিবৃতি, অর্থাৎ আপনি আগে একটা বিষয় লিখিয়ে রাখছেন। যেমন আমরা 161 যেটা করি, এটা কিন্তু যদিও স্বীকৃতিদাতার স্বাক্ষর থাকে না, কিন্তু আপনি তো আমার কাছে বলছেন এটা লেখা আছে, আছে না? তখন যখন এই বিষয়ে আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি এই বিষয়ে কি জানেন বলেন, এখন সে কি করলো, একটা ভুয়া একটা সাক্ষ্য দিল, তখন আদালত কি করবে, যে এই যে আপনি পুলিশের কাছে বিবৃতি দিয়েছেন এটা কি ঠিক আছে? এখন তো সে উঠে কয় যে হ হ এটা ঠিক আছে, তাহলে যে আপনি এতক্ষণ যে বললেন যে আপনি এটা উল্টাটা, তখন এই যে সে যে এখানে গড়মিল করলো, তার এই পূর্বের দেওয়া সাক্ষ্যের সাথে পরবর্তী সাক্ষ্যের যে গড়মিল, এইটাই প্রমাণ করার বিষয় হচ্ছে সাক্ষ্য আইনের 145 ধারা। ঠিক আছে? রেদওয়ান কি বোঝা গেছে? আচ্ছা, বোঝা না স্যার গেলে বুঝতে পারছি স্যার। বোঝা না গেলে কালকে এটারে আরো সময় নিয়ে বুঝাই দেবো না, সমস্যা নাই।